সবার থেকে আড়াল করতে চায় সে। অমিত বেশ অবাক হলো, ফোনটা পকেটে রেখে দোকানের ভেতর চলে গেল। আশেপাশে একবার তাকিয়ে অমিত বলল, এক্সকিউজ মি, জি বলুন। এইমাত্র মেয়েরা কি বিক্রি করে গেল, আমি কি দেখতে পারি? ও, ওই মেয়ে একটা পুরনো আংটি। লোকটা আংটিটা বের করে অমিতের হাতে দিল। অমিত কি যেন ভেবে বলল, এটা আমি নেব, কত দেবো বলুন? দোকানদার খানিকটা অবাক হলো, এই পুরনো জিনিস আবার কেউ কিনে রাখে? 7,500 টাকা দিলেই হবে। অমিত টাকাটা দিয়ে বক্স সহ জ্যাকেটে পুরো বেরিয়ে গেল। ওইদিকে মিষ্টি সারা রাস্তা কাঁদতে কাঁদতে ভার্সিটিতে গেল। কেন যেন আজ খুব খারাপ লাগছে, খুব বেশি। মনে হচ্ছে নিজের একটা অংশ বিক্রি করে এসেছে মিষ্টি। নিজেকে বড্ড পাষাণ মনে হচ্ছে। কি করতে পারলো সে? আচ্ছা, অভাব জিনিসটা কি মানুষকে এতই কাতর বানিয়ে দেয়? ভাবতে ভাবতে মিষ্টি ভার্সিটিতে চলে এলো। মিষ্টি ক্যাম্পাসে যাওয়ার খানিক বাদেই অমিত চলে এলো। গাড়ি থেকে বেরিয়ে আশেপাশে তাকাতে লাগলো। কেন যেন এই নজরগুলো মিষ্টিকেই খুঁজছে। হুট করে রাধাফ আর বাকিরা সামনে চলে এলো। কিরে, কাউকে খুঁজছিস নাকি? হ্যাঁ, না তো, কাকে খুঁজবো? তোরা তো এখানে। আজ ফি জমা দেওয়ার লাস্ট ডেট, মনে আছে তোর? হ্যাঁ আছে, ক্যাশ বের করতে ব্যাংকে গিয়েছিলাম। আচ্ছা দাঁড়া, এখানে আমি দিয়ে আসি। অমিত সবাইকে রেখে অফিস চলে গেল। অফিসের এক এক ডেস্কে বিশাল বিশাল লাইন, হয়তো সবার ফি নেওয়া হচ্ছে। অফিস রুমে ঢুকতে মেয়েগুলো কেমন কেমন করে তাকাচ্ছে অমিতের দিকে। অমিত আশেপাশে চোখ বুলিয়ে দেখলো মিষ্টিও লাইনে দাঁড়িয়ে আছে। অমিতও গিয়ে নিজের লাইনে দাঁড়ালো। অমিতকে দেখে ক্যাশিয়ার স্যার বলল, আরে অমিত, পিছনে কি করছো? সামনে এসো। না স্যার, আমি ঠিক আছি, শেষ করুন আপনি। এসো। অমিতের এই বিষয়টা যদিও ভালো লাগেনি, কিন্তু স্যার ডাকছে, না গেলেও কেমন বেয়াদবি দেখায়। তাই লাইন ভেঙে সামনে গেল। অমিতকে ডাক দেয়ার পুরো ক্লাসের স্টুডেন্ট অমিতের দিকে তাকালো, সাথে মিষ্টিও। ঠিক তখনই মিষ্টির লাইনের স্যার মিষ্টিকে ধমক দিয়ে বসলো। এ মেয়ে, টাকা এনেছো? মিষ্টি ধমকে কেঁপে উঠল। জি 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 স্যার। পুরো টাকাটা এনেছো? জি স্যার। বলেই টাকাটা মিষ্টি স্যারের দিকে বাড়িয়ে দিল। অমিত দূর থেকে প্রতিটা জিনিস নিখুঁত ভাবে দেখছে। সে বুঝতে পারলো মিষ্টির আগেরই টাকা জমে আছে, আর তাই লোকটা এমন ব্যবহার করলো মিষ্টির সাথে। একটা তাচ্ছিল্যের হাসি দিল অমিত। হায় রে মানুষ! টাকা দিয়ে অমিত আগেই বেরিয়ে গেল। ভাবছে মিষ্টিকে বলবে টাকা দেওয়ার প্রয়োজন নেই, আর আংটিটা মিষ্টিকে ফেরত দিয়ে দিবে। মিষ্টি অফিস থেকে বেরিয়ে দেখলো অমিত বাইরে দাঁড়িয়ে আছে। মিষ্টি ব্যাগ থেকে টাকা বের করে অমিতের কাছে গেল। শুনুন, অমিত ঘুরে তাকালো মিষ্টির দিকে। আপনার টাকা এখানে 5,000 টাকা আছে, ধরেন। চোখের সামনে যাতে আর না দেখি আপনাকে। বলেই হাতের মধ্যে টাকাগুলো গুজে দিল মিষ্টি, আর সেখান থেকে চলে যেতে লাগলো। অমিত ভেবেছিল মিষ্টির কাছ থেকে টাকাটা নিবে না, কিন্তু মিষ্টির এই ধাঁচের কথা শুনে অমিতের মেজাজ আবার বিগড়ে গেল। অমিত চিল্লিয়ে বলল, ও হ্যালো ম্যাডাম। অমিতের ডাকে মিষ্টি থেমে গেল, কিন্তু পেছনে তাকালো না। যেভাবে বলছো আমার ভিক্ষা দিচ্ছ, ভুলে যেও না ভুলটা তোমার। আর এখানে মাত্র 5 দিনের টাকা। আমার চেহারা দেখো আর না দেখো, যেদিন তুমি টাকা দিতে পারবে না সেদিন তোমার চেহারা নিয়ে চলে এসো। মিষ্টি হাত মুঠ করে চোখ বন্ধ করে নিজের জেদ চেপে রেখে বড় বড় কদম ফেলে চলে গেল। অমিতও সেখান থেকে চলে গেল। কিছু কিছু মানুষ তার ভুল পদক্ষেপের জন্য অনেক কিছুই হারায়। অন্য মানুষের মনে ক্ষোভের উদ্রেক ঘটিয়ে নিজের জীবনের বাধা নিজে ডেকে আনে। রাগের বশে কখন কি করে বসে নিজেরই ধারণা থাকে না, যাকে সোজা কথায় বলে বোকামি। ঘরের ভেতর সোফায় বসে আছে অমিত, হাতে আংটির বক্সটা। সামনে টিভি চলছে, তবে সেদিকে কোনো খেয়াল নেই অমিতের। আংটির বক্সটাকে বারবার ঘোরাচ্ছে আর ভাবছে, এত অহংকার কিসের মেয়েটার? এত ভাব কেন দেখায়? আমার হাতে 5,000 টাকা ধরিয়ে দিয়ে গেল, তাও এইভাবে? না, এই মেয়েকে এত সহজে ছাড়া যাবে না। আসুক একবার পাশে, বেয়াদব কোথাকার। বলেই আংটিটার দিকে একবার তাকালো। আচ্ছা, 5,000 টাকা দিতে মেয়েটার হাতের আংটি বিক্রি করতে হলো? ক্ষণিকেই অমিত বলে উঠল। তাতে আমার কি? বলেই উঠে ড্রয়ারে আংটির বক্সটা রেখে দিল, আর ড্রেস চেঞ্জ করে জিমে যাওয়ার জন্য বেরিয়ে গেল। বিশাল একটা বাড়ি, কোনো রাজমহল থেকে কম না। নানান সাজসজ্জা দিয়ে পুরো বাড়িটা সাজানো, একদম চোখ ধাঁধানো সব জিনিস। রঙিন লাইটিং, মুগ্ধ করা কাঁচা ফুল দেয়ালে দেয়ালে, নানান চিত্রকর্ম দেখে মন জুড়িয়ে যাওয়ার মতো। দেয়ালের কোনায় কোনায় খোদাই করা নকশা। বাড়িটাতে না হলেও 20-এর অধিক কামরা তো হবেই, কিন্তু পুরোনো বাড়িতে কিছু কাজের লোকের যে আনাগোনা ছাড়া আর কোনো শব্দই নেই। পুরোটা বাড়ি নিস্তব্ধ, নেই কোনো বাচ্চার কোলাহল। মাঝে মাঝে কেউ মানুষের হেঁটে যাওয়ার পায়ের শব্দ চারপাশের দেয়ালে বাধা পেয়ে প্রতিধ্বনিত হয়। এমন নিস্তব্ধ ঘরের এক অংশে বসে চা খাচ্ছে আয়াত রহমান, আর অফিসের কাগজ নিয়ে ঘাটছে।
মিসেস আয়াত অফিসের জন্য রেডি হচ্ছে আর বারবার তাকাচ্ছে হাজবেন্ডের দিকে। ভেতর ভেতর উসখুস করছে লোকটাকে কিছু বলার জন্য। একটা বিরাট জড়তা কাটিয়ে মিসেস আয়াত মানুষটার সামনে গেল। হাত কচলাতে কচলাতে বলল, কিছু বলার ছিল। আয়াত রহমান পেপারস গুলোর দিকে তাকিয়ে গম্ভীর ভাবে বলল, বলো। 2 মাসের উপর হলো ছেলেটা রাগ করে বাড়ি থেকে গেল। আপনি একবার বলে দেখুন, আপনার কথায়। মিসেস রহমান আর কোনো কথা বলতে দিল না, আগেই থামিয়ে দিল। এই কথা বলে সময় নষ্ট করার মতো স্পেস আমার নেই। আমি বলিনি তোমার ছেলেকে বাড়ি থেকে যেতে। রক্ত গরম বেরিয়ে গিয়েছে। বাস্তবতা চোখে ধরলে নিজেই ফিরে আসবে। আর এসেই কি করবে? পড়াশোনা তো শেষ হয়নি যে অফিস সামলাবে ও। কিন্তু তোমার এত সমস্যা হলে চলে যাও তাহলে। মিসেস আয়াত আর কিছু বলল না। মিটিং আছে, রেডি হয়ে নাও। বলে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। মিসেস আয়াতও কিছুক্ষণ চুপ করে বসে রইল। একটা জিনিস বুঝতে পারছে, নিজের সুখের পরিবারটা আজ তাদের কারণেই বিধ্বস্ত, একদম উলটপালট। আজ পঞ্চম দিন, চোখের পলকে যেন 5 দিন কেটে গেল। সকাল থেকে মিষ্টি রুমের ভেতরে পায়চারি করছে। টাকার কোনো ব্যবস্থাই হয়নি। এই কয়দিন একটা বিশাল ভাবের পাহাড় নিয়ে অমিতের সামনে ঘোরাঘুরি করেছে। ঠিক ভাব বলা যায় না, আসলে প্রচন্ড জেদ বলা যায়। কি এমন হতো দুটো কথা শুনিয়ে বিদায় করে দিলে? টাকা পয়সার তার অভাব নেই। মনে মনে কয়েকবার বকাঝকা করলো অমিতকে। না, আজ যদি চাকরি না পাই তাহলে ওই খচ্চরটার বাসায় যেতে হবে। ইয়াল্লা, আজ একটা ব্যবস্থা করে দাও অন্তত। ভীষণ চিন্তার ভিড় আওড়াতে আওড়াতে মিষ্টি চুপচাপ বের হয়ে গেল বাসা থেকে। মাথায় একটাই ভাবনা, কিছু তো একটা জোগাড় করতেই হবে। আজ এক জায়গায় ইন্টারভিউ আছে মিষ্টির। তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়ে রিক্সা খুঁজতে লাগলো, কিন্তু আজ যেন কোনো গাড়িই পাচ্ছে না মিষ্টি। বেশ খানিকটা পর মিষ্টি একটা রিক্সার সন্ধান পেল। দেখতে লাফিয়ে উঠে রিক্সাকে ইশারা দিতে লাগলো। কিছুটা পথ যেতেই রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা মেয়ে হাত দিয়ে মিষ্টিকে ইশারা দিতে থাকলো। মিষ্টি খানিকটা অবাক হলো, এরকম যাত্রীবাহী একটা রিক্সা দেখেও হাতছানি দিচ্ছে। কোনো সমস্যা নেই তো মেয়েটার আবার? কি যেন ভেবে মিষ্টি রিক্সাওয়ালাকে বলল রিক্সা থামাতে। আপু, আমাকে একটু লিফট দিতে পারবে? আসলে আমার প্র্যাকটিক্যাল এক্সাম আছে। গাড়িটা হুট করেই নষ্ট হয়ে গিয়েছে। একটু হেল্প করলে আমার বেশ উপকার হতো। মিষ্টি একবার ভাবলো, এইভাবে অচেনা একটা মেয়েকে নিজের সাথে তুলে নেওয়াটা কি ঠিক হবে? ভেবেই মেয়েটার দিকে নজর দিল মিষ্টি। বাচ্চা বাচ্চা চেহারা করে মিষ্টির দিকে তাকিয়ে আছে। পরায় খুব সাধারণ একটা জামা, হাতে চিকন ফিতার একটা ঘড়ি, আর সেই হাত দিয়ে কিছু খাতা চেপে ধরে আছে, আর আরেক হাত দিয়ে চোখের চশমাটা ঠিক করছে। মিষ্টি হাসি মুখে মেয়েটাকে বলল, এসো। মেয়েটাও মুখে কৃতজ্ঞতার রেখা ফুটিয়ে রিকশায় উঠে বলল, থ্যাঙ্কস। ওমা, থ্যাঙ্কস বলার কি আছে? আমি জানি এইভাবে একজন অপরিচিতকে লিফট দেওয়াটা অনেক অকওয়ার্ড লাগে। আমি নিরুপায় হয়েই লিফট নিলাম। বিশ্বাস করার জন্য ধন্যবাদ। ওরে বাবা, পিচ্ছি কত কিছু বোঝে। এই পিচ্চি ডাকটা আমার জন্য বেশ স্পেশাল। আমার ভাইয়া আমাকে পিচ্চি বলে ডাকি। মিষ্টির তার অতীতের কিছু ঘটনা মনে পড়ে গেল। কখনো এই মেয়েটার মতো মিষ্টিও একটা বাচ্চা ছিল। এই মেয়েটার মতোই সে তার ভাইকে নিয়ে খুব বেশি গর্ব করত। মিষ্টির গলাটা ভারী হতে লাগলো, আর কোটরের ভেতরের ঘন তরলগুলো উপচে পড়ে ধাক্কা দিতে লাগলো। মিষ্টি খানিকটা নিজেকে ধরে রেখে মেয়েটার দিকে তাকিয়ে মুখে হাসি ফোটাবার চেষ্টা করল। তাই? আর কি বলে ডাকে তোমার ভাইয়া তোমাকে? মেয়েটা হাসি মুখে বলল, প্রিন্সেস। মিষ্টিও হালকা হেসে বলল, তুমি আসলেই প্রিন্সেস। আরো অনেক কথাই হলো মেয়েটার সাথে মিষ্টির, তবে নামার সময় হতেই মেয়েটার মিষ্টিকে বলল, আপু, আমায় নামিয়ে দাও এখানেই। মিষ্টি রিক্সাওয়ালাকে বলে থামিয়ে দিল। মেয়েটা মুচকে হেসে বলল, আসি, আবার দেখা হবে। ইনশাআল্লাহ, বেস্ট অফ লাক। তোমাকেও। বলেই মেয়েটা ভেতরের দিকে চলে গেল, আর মিষ্টিও চলে গেল রিক্সা দিয়ে। মনটা খুব ভালো লাগছে। হাতের ফোনটা বের করে ফোনে সেভ করা রাকিব ভাই নাম্বারটা ডায়াল করলো। কিছুক্ষণ রিং হওয়ার পর কলটা ধরলো। হ্যালো মিষ্টি, কেমন আছো রাকিব দা? এই তো আছে, তোর খবর বল। মিষ্টি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বেঁচে আছি রাকিব দা। ভুলটা আমারই রে, তোকে কি একটা পরামর্শ দিলাম? কেন দোষারোপ করছো নিজেকে? তোমার কোনো দোষ নেই, আমার ভাগ্যে এটাই লেখা ছিল। বাড়ি কবে আসবি রে? যেদিন আল্লাহ হুকুম করবে। হয়তো স্বপ্ন পূরণ করে ফিরবো, আর না হয় লাশ হয়ে।
মিষ্টি, বারবার বারণ করেছি এই কথাগুলো না বলতে তোকে। মিষ্টি একটা নিঃশ্বাস ফেলে বলল, ওদিকের কি অবস্থা রাকিবদা? তোর মনে হয় কিছু ঠিক আছে? সব আগের ধারায় চলছে। মিষ্টি চুপ হয়ে গেল। জীবনের এমন মোড়ে এসে দাঁড়িয়েছে যে এই কয়েক ফোঁটা নোনা জল ছাড়া আর কিছু আপন নেই মিষ্টির কাছে। সারা শব্দ না পেয়ে মিস্টার রাকিব কান থেকে ফোন নামালো। না, কল তো কাটেনি। ফোনটা আবার কানে নিয়ে বলল, হ্যালো হ্যালো মিষ্টি। খেয়াল রেখো রাকিবদা। বলেই কলটা কেটে দিল। আবার সেই কাঁটাযুক্ত বেদনাগুলো সজাগ হয়ে গেল। ভেতরে ঘা খানিকটা না শুকাতে আবার তাজা হয়ে যায়। আর বারবার মনে হয় এবারের ঘাটা হয়তো আগের চেয়েও গভীর। এমন মানসিকতা নিয়ে ইন্টারভিউ দেওয়ার ইচ্ছেটা নেই মিষ্টির। তাই রিক্সাওয়ালাকে বলল ঘুরিয়ে ভার্সিটির সামনে চলে যেতে। সকাল 9টার দিকে অমিতের ঘুম ভাঙল। ঘুম ভেঙেছে বলা যায় না ঠিক। ফোনের রিংটোন তার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। ঘুম ঘুম চোখে ফোনটা চোখের সামনে ধরতেই স্ক্রিনের নামটা দেখে ধরফরিয়ে উঠে বসলো। ফোনটা রিসিভ করে সাথে সাথে কানে দিল। হ্যালো। ভাইয়া এখনো ঘুমাচ্ছিস তাই না? হুম। আজব একটা প্রাণী তুই। কি খেয়ে ঘুমাস একটু বলতো? সকাল থেকে এতগুলা কল দিলাম, মানে এত শব্দের মাঝে কিভাবে ঘুমায় মানুষ? সরি রে মা, তুই তো জানিস আমি কেমন বেঘরে ঘুমাই। হ্যাঁ হ্যাঁ জানি, মানে গার্লফ্রেন্ড থাকলেও বুঝতাম যে রাত বিরাত কথা বলে ঘুমাস, তাই উঠতে লেট হয়। খেয়ে দিয়ে কাজ নেই, আমার এসব ভ্যানিটি ব্যান রাখবো। আচ্ছা বলতো ফোন কেন দিয়েছিলি? ওইটা শুনে এখন আর কাজ নেই। সরি। আচ্ছা বল কোথায় আছিস? স্কুলেই। দাঁড়াও ওখানে, আমি আসছি। আচ্ছা আয়। বাই সুইটহার্ট। ফোনটা কেটে অমিত ফ্রেশ হতে চলে গেল। মিমি অমিতের একমাত্র আদরের বোন। বোনটার জন্য অমিত পাগল প্রায়। ছোটখাটো সকল আবদার অমিত পূরণ করে তার বোনের। তবে মিমি মেয়েটাও অমিত ছাড়া কিচ্ছু বলছে না। এমনিতে বাচ্চা একটা মেয়ে, তবে কিছু কিছু জায়গায় খুব বেশি ম্যাচিওর। যেমন অমিত তার রাগ খুব এখনো নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু মিমি সেটা সংবরণ করতে পারে। নিজের কষ্টটাকে কারো কাছে প্রকাশ করতে চায় না, তবে অমিত ঠিকই বুঝে যে তার ভেতর যতটা ক্ষোভ, ঠিক সেরকম তীব্র ক্ষোভের উদ্রেক ঘটেছে মিমির ছোট্ট মনে। অমিত ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। মিষ্টি ভার্সিটিতে এসে চুপচাপ ছাদের এক কোণা ধরে দাঁড়িয়েছিল। রাধাব, ঐশী সবাই মিষ্টিকে অনেক খুঁজলো, কিন্তু কলেজে এসেছে কিনা তা কেউ বলতে পারছে না। রাধাব বেশ চিন্তিত, কারণ এইটুকু খুব ভালো করে জানে মিষ্টির মন খারাপ হলে কারোর সামনে আসতে চায় না। বহুবার কল দিয়েছে, তবে মিষ্টি ওঠায়নি। এদিকে ক্লাসের সময় হয়ে গেছে। প্রীতি, নিয়ন, ঐশী সবাই ক্লাসে চলে গেলেও রাধাব আরো কিছুক্ষণ খুঁজলো, কিন্তু মিষ্টিকে কোথাও পেল না। ছাদের কথা মাথায় আসেনি কারো। রাধাব মিষ্টিকে খুঁজে না পেয়ে ক্লাসে চলে গেল। মনের ভেতরের লুকানো সব অনুভূতিগুলো যখন বিক্ষুব্ধভাবে ছুরিকাঘাত হানতে থাকে, নিজেকে দমানো বড় দায়। জীবনে নিজের অবস্থান যখন একটা বোঝার মতো হয়ে যায়, আত্মঅস্তিত্বকে বৃথা মনে হয়, নিজেকে এক জায়গায় গুটিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায়ান্তর থাকে না। প্রায় অনেকক্ষণ ধরেই মিষ্টি ছাদের এই কোণায় দাঁড়িয়ে আছে। দূর দূরান্তে শুধু ইমারত আর ইমারত। মানুষ কত ব্যস্ত এখানে। আচ্ছা, তার জীবনে তো কোনো ব্যস্ততা নেই, শুধু কেবল অশ্রুর বিচরণ। আজ আর ক্লাস করেনি মিষ্টি। ভেতরটা কেমন অসহ্য যন্ত্রণায় জ্বালাপোড়া করছে। ছাদ থেকে গুটি কয়েক পায়ে নেমে ভার্সিটির গেটের সামনে গেল। মিষ্টি গেটের সামনে যেতেই হুট করে কেউ একজন মিষ্টির হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। মিষ্টির মাথা তুলে দেখার ইচ্ছেটা পর্যন্ত হচ্ছে না। হাত ধরে টেনে নিয়ে গাড়ির সাথে দাঁড় করিয়ে দিল অমিত। মিষ্টি এখনো মাথা নিচু করে তাকিয়ে আছে। মিষ্টির একপাশে গাড়ির উপরে হাত দিয়ে ভর করে মিষ্টির দিকে একটু ঝুঁকে দাঁড়ালো। চোখে সানগ্লাস থাকায় মিষ্টির চেহারায় কান্নার ছাপ দেখতে পেল না অমিত। কি ম্যাডাম, টাকা এনেছেন আপনি? মিষ্টি কিছু বলল না, এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে। আহারে, টাকার ব্যবস্থা হয়নি তাই তো? তো আপনার ডিউটি মোতাবেক চলে আসবেন কাল, ঠিক আছে? মিষ্টি কিছুই বলল না, সেখান থেকে হেঁটে সামনের দিকে হাঁটা শুরু করলো। অমিত অনেক অবাক হলো। যাই হোক, মিষ্টি তো এভাবে চুপ থাকার মতো কেউ না, তাহলে এতটা গম্ভীর হওয়ার কি যথার্থ কারণ? মেয়েটাকে বোঝা অনেক কঠিন। ভেতরে যে কখন কি চলে ধরা যায় না একদমই। মানুষের কোনো কিছুর প্রতি যখন অনেক বেশি অনীহা থাকে, তখন মনে হয় এই কাজটা করার আগে তার অন্য কোনো ঝামেলা এসে যেত। ইস, যদি কোনোভাবে এই কাজটাকে দূরে ঠেলে দেওয়া যেত। মিষ্টির অবস্থা এখন অনেকটাই সেরকম। ভীষণ বিরক্ত লাগছে নিজের উপর, ভীষণ। কেন যে এত রাগ ওর? ওই দিন যদি এই কাজটা না করতো তাহলে আজ তার এই দুর্গতি হতো না। মিষ্টি খাটে হাত পা গুটিয়ে বসে বসে এমন শতটা কথা ভাবছে। কাঁদো কাঁদো গলায় উপরের দিকে তাকিয়ে বলল, ইয়া খোদা, কয়টা দিনের জন্য আমায় গায়েব করে দাও না। ওই শয়তানটার বাসায় যাব না আমি।
রুহি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, দেখলো মিষ্টি বসে বসে উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করছে। রুহি একটা হাসি দিয়ে বলল, ওইদিকে তাকিয়ে তাকিয়ে কিছু বলে লাভ নেই, আপনি ফেঁসে গিয়েছেন, আরো করেন ছোড়াছুড়ি। মিষ্টি একই ভঙ্গিতে রুহির দিকে তাকালো। আমি যাব না আপু। আরে যা যা, কে জানে তোর ভাগ্য পাল্টাতেও পারে। মিষ্টি বুঝতে পারলো রুহি তাকে খোঁচা দিয়ে কথা বলছে। একটা তীক্ষ্ণ চাহনি দিয়ে ব্যাগটা হাতে নিয়ে নিল, কাঁধে নিতে নিতে বলল, ওই শয়তানটার বাসার অ্যাড্রেস জানো? আমি জানি না। সে কি, কাজ নিয়েছিস অ্যাড্রেস জানিস না? মিষ্টি চোখ গরম করে বলল, আপু আর একটা বার যদি এভাবে পিঞ্চ করে কথা বলবে না, দেখে নিও। রুহি খুব জোরেই হেসে দিল। আচ্ছা আর বলবো না, দাঁড়া অ্যাড্রেস লিখে দিচ্ছি আমি। রুহি অ্যাড্রেস লিখে এনে মিষ্টির হাতে দিল। মিষ্টি বাঁকা নজরে একবার তাকিয়ে চলে গেল। পাগলি একটা। মিষ্টি বেরিয়ে এসে রাস্তায় দাঁড়ালো। সকাল প্রায় 8:30। হালকা হালকা শীত লাগছে, মুখ দিয়ে হালকা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর হাতের তালু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘষছে। চোখ দুটো ডানে বামে ঘোরাচ্ছে একটা রিকশার আশায়। প্রচুর বিরক্ত লাগছে। আজ এই টেনশনে চাকরির খোঁজেও যেতে পারেনি মিষ্টি। খানিক বাদে একটা রিকশা পেয়ে গেল। মিষ্টি কাঁচের চুড়ি হাতগুলো বাড়িয়ে হাতছানি দিল। মামা পুলিশ লাইন যাবেন? রিকশাওয়ালার সম্মতি পেয়ে মিষ্টি রিকশায় চড়ে বসলো। মনের ভেতর হাজারো চিন্তা উকি ঝুঁকি দিচ্ছে। একটা অপরিচিত ছেলের বাসায় এরকম একা একটা মেয়ে যাচ্ছে, বিষয়টা অনেক ভাবনা। কিছুতেই শান্তি পাচ্ছে না মিষ্টি। একবার নিজেকে বোঝাচ্ছে ছেলেটা হয়তো খারাপ না, কেউ তো খারাপ বলে না তাকে। আবার কয়েক মাস আগে ঘটে যাওয়া কাহিনীটা মনে পড়তেই মিষ্টির শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। সব চিন্তার ভিড়ে মিষ্টি যখন মত্ত, হঠাৎ করে রিকশাওয়ালা তাকে ডাক দিল। মিষ্টি নেমে রিকশার ভাড়া দিল। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে মিষ্টির সামনে তাকালো। না মিষ্টি, কিছু হবে না। মিষ্টি বাড়িটার ভেতরে গেল। নিচ তলার বাঁ পাশের ফ্ল্যাটটাই অমিতের। মিষ্টি দরজার সামনে গিয়ে দেখলো দরজা লাগানো। কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল বিরক্তিকর নজরে। বিড়বিড় করে বলল, বাহ মহাশয়, আমাকে আসতে বলে নিজেই খবর নেই। মিষ্টি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, এই এক মিনিট, দরজা লাগানো তার মানে ঘুমোচ্ছে। আমার ঘুম হারাম করে উনি শান্তির ঘুম ঘুমোবে? তা তো হবে না। কি ভেবেছেন আমায় খাটাবেন? নিচ তলাই তো, কেউ দেখার নেই। বলেই একটা শয়তানি হাসি দিয়ে মিষ্টি জোরে জোরে দরজায় টোকা দিতে লাগলো। না না, টোকা বললে ভুল হবে। ঠিক এটা টোকা না, খুব জোরে জোরে আঘাত করছে। কিন্তু অনেকটা সময় কাটার পরও কারো কোনো সারা শব্দ নেই। বেটা কি খেয়ে ঘুমায়? হ্যাঁ, এত শব্দে কেউ ঘুমায় কিভাবে? মিষ্টির মাথায় রাগটা আবারও চেপে বসলো। আঘাতের পরিমাণ বাড়িয়ে দিল। হাত দিয়ে আঘাত করতে করতে হাতের তালু ব্যথা করছে মিষ্টির। কাঁধের ব্যাগটা নিয়ে এইবার ব্যাগ দিয়ে মারতে লাগলো, কিন্তু কোনো প্রতি উত্তর নেই। প্রচন্ড রাগে ফুঁসতে লাগলো মিষ্টি। আঘাত করতে করতে বলল, আরে বেটা উঠোস না কেন? বাড়িতে মা বোন নেই তোর? কেউ ডাক দেয় না তোকে? ওঠ বলছি, দরজা ভেঙে ফেলবো তোর, বলে দিলাম। পাশ থেকে কেউ বলল, না, ছেলেটা একাই থাকে, মা বোন কেউ নেই। মিষ্টিও রাগের বশে এতটা খেয়াল না করে বলে উঠল, আরে দেখেন না, মরার বেটায় দরজাই খোলে না। হঠাৎ মিষ্টি বুঝতে পারলো সে কারোর সাথে কথা বলছে, আর কণ্ঠটা খুবই পরিচিত। ভয়ার্ত চোখে পাশে টাকা দিয়ে দেখলো অমিত পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন চাপছে। শরীরটা ঘামে লেপে আছে, কানে হেডফোন। গায়ের জগিং স্যুটটার জায়গায় জায়গায় ঘামের ছাপ। সামনের বাড়ন্ত চুলগুলো হালকা ভিজে গেছে। বোঝাই যাচ্ছে সকাল সকাল জগিং এ বেরিয়েছেন। মিষ্টি একটা ঢোক গিলল, হাতের ব্যাগটা অনেক আগেই পড়ে গেছে। অমিতকে দেখে ঢোক গিলে একটা মেকি হাসি দিল আর নিচু হয়ে ব্যাগটা নিয়ে গেল। অমিত ফোনের দিকে চোখ রেখে বলল, ভাঙো দরজা দেখি একটু। মিষ্টি শব্দ করলো না, মনে মনে ভাবতে লাগলো, আরে এই বাদরটা যে বাইরের ধারণাই তো ছিল না। মিষ্টিকে চুপ থাকতে দেখে অমিত পকেটে ফোন ঢুকিয়ে পকেটে হাত গুজে মিষ্টির দিকে আগাতে লাগলো। মিষ্টি একের পর এক ঢোক গিলতে লাগলো। অমিত এক কদম আগালে মিষ্টি এক কদম পেছনের দিকে যাচ্ছে। ভেতরটা মনে হচ্ছে একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। অমিত একই ধারায় মিষ্টির দিকে চোখ রেখে আগাতে লাগলো। মিষ্টি পেছনে যেতে যেতে দরজার পিঠ ছেঁকে গেল। ভেতরের যন্ত্রটার কাঁপুনি যেন দ্বিগুণ হয়ে গেল, আর অমিতের পায়ের গতি যেন কমানোর নাম নেই। মিষ্টি আর সঞ্চালনের জায়গা না পেয়ে ঝুলে থাকা ওড়নার পারকে মুঠ করে চেপে ধরে চোখ বন্ধ করে নিল। কিছুটা সময় কাটার পর মিষ্টি তার সামনে কারো অস্তিত্বকে অনুভব করতে পারছে না। পিটপিট করে চোখ খুলে দেখলো অমিত সামনে নেই। মিষ্টি ভালোভাবে আশেপাশে তাকিয়ে দেখলো অমিত নেই, তবে পেছনের দরজাটা খোলা। ঘরের ভেতর থেকে অমিত বলল, তোমাকে কি বরণ ডালা দিয়ে বরণ করে আনতে হবে?
মিষ্টি ভ্রু কুচকে ভেতরের দিকে চলে গেল। বাড়ির ভেতরটা অসম্ভব সুন্দর। বাইরে থেকে বোঝাই যায় না ভেতরের জায়গাটা এত বড়, বেশ বড়। আর ঢুকে একটা বিরাট রুম। ভেতরে যেতেই মনে হলো অন্যরকম একটা দুনিয়ায় আছে মিষ্টি। এত গোছানো একটা জায়গা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।